শ্রেণীর লাইভ ক্লাস তোমাদের স্বাগতম। আচ্ছা, আজকে আমরা বাংলা প্রথম পত্রের নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। গত দিনে আমরা একটা গল্প নিয়ে কথা বলেছিলাম তোমাদের সঙ্গে। আজকে একটি কবিতা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এই পুরো সপ্তাহে এই কবিতাটি আলোচনা হবে। অর্থাৎ 4টা ক্লাস হবে, 4টা ক্লাসে আমরা পুরো কবিতা নিয়ে কথা বলবো। আজকের কবিতা হবে আমার পরিচয়। তোমাদের কাছে বই অবশ্যই আছে, বইটা বের করে ফেলো। আমার পরিচয়, আমার পরিচয় নিয়েই আজকে আমরা মূলত কথা বলবো। আজকে কথা হবে আমার পরিচয় থেকে লেখক পরিচিতি নিয়ে কথা বলবো। আর এখানে বেশ কিছু শব্দের অর্থ আমরা পরিচিত হতে পারবো, নতুন নতুন শব্দ সেই বিষয় নিয়ে, এবং পাঠ পরিচিতি এগুলো নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। তো মূলত আমার পরিচয় লেখক সৈয়দ শামসুল হক। তোমরা জানো, বই আছে হয়তো তোমাদের কাছে নাকি? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। তো আমার পরিচয়, লেখকের নামটা লিখি সৈয়দ শামসুল হক। এই সৈয়দ শামসুল হক সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। সেটা যেখানে লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসে, মূলত লেখকের জন্ম মৃত্যু থেকে বিশেষ করে বেশি। হ্যাঁ, তো সৈয়দ শামসুল হক 27 ডিসেম্বর 1935 সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। মূলত এর জন্ম তারিখটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে সেরকম কোনো প্রশ্ন আসে না শেষের দিকের অধ্যায়গুলো। মূলত এখান থেকে সৃজনশীলটাই বেশি আসছে, বারবার দেখেছি আমি এসএসসি পরীক্ষায় সৃজনশীলটাই বেশি এসেছে। এই জন্য তারপরেও সৈয়দ শামসুল হক সম্পর্কে একটু বললে তার লেখক হিসাবে তার জন্ম মৃত্যু এটাই বিশেষ করে বেশি। কারণ কিছুদিন হলো আগেই তিনি মারা গেলেন 2016 সালে। হ্যাঁ, এই যুগের এই সময়ের একজন লেখক ছিলেন তিনি। তো 27 ডিসেম্বর 1935 তিনি জন্মগ্রহণ করলেন কুড়িগ্রাম শহরে। এরপরে তার পিতার নাম হিসেবে পেয়েছি আমরা ডক্টর সৈয়দ সিদ্দিক হুসাইন এবং মাতার নাম সৈয়দ হালিমা খাতুন। এটা পিতা মাতার নাম। এবং তারপরে তার পেশা হিসাবে ছিল সাংবাদিকতা, পেশাকে তিনি পেশা হিসাবে নিয়েছিলেন। এটা যেমন একটা। এরপরেও তিনি ছোটবেলা থেকেই বাংলা সাহিত্যের অঙ্গনে তার প্রবেশ আমরা বলতে পারি। সাহিত্য অনুরাগী ছিলেন, যার ফলপ্রসূতেই তিনি কিন্তু বাংলা সাহিত্য ভান্ডার কি করেছে, সমৃদ্ধ। উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন, একাধিক নাটক লিখেছেন, লিখে বাংলা সাহিত্যের একটি অনন্য নাম হয়ে আছেন। তিনি শিশুদের জন্য বেশ কিছু রচনা করেছেন। শিশুদের জন্য তার লেখার অভাব নেই, অনেক লিখেছেন। এবং এই লেখালেখির কারণেই তিনি কিন্তু 21 পদক সহ বাংলা একাডেমির পদক সহ নানান পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর নাম যদি আমরা বলি, তাহলে তার কিছু গল্প বা কবিতা, গল্প, উপন্যাসের মধ্যে একদা এক রাজ্যে, এটা ছিল গুরুত্বপূর্ণ। তারপরে উপন্যাসের মধ্যে যদি আমরা বলি বৃষ্টি ও বিদ্রোহীগণ, এটা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে যে প্রশ্নটি আসে নাটক থেকে, যে পায়ের আওয়াজ পাওয়া যায়, নাটকের রচয়িতাকে বা নাট্যকার কে, এটা একটা প্রশ্ন। যে পায়ের আওয়াজ পাওয়া যায় বা নুরুল দিনের সারা জীবন, এই দুইটা নাটক তার খুব আচ্ছা, তার এই দুইটা নাটকই আমরা দেখেছি, যে পায়ের আওয়াজ পাওয়া যায় এবং নুরুল দিনের সারা জীবন। এই দুইটা নাটক থেকে একাধিক প্রশ্ন আসে, এবং এই দুইটা নাটক থেকে প্রশ্ন আসে এই নাট্যকার কে বা রচয়িতা কে। ঠিক আছে, এই দুটো একটু মুখস্থ রাখবা। এবং ছোটদের জন্য তার রয়েছে সীমান্তের সিংহাসন, আনো বড় হও, ওয়াটসনের বন্ধু, এ ধরনের কিছু আরো বেশ কিছু তার ছোটদের জন্য রচনা রয়েছে। ঠিক আছে, এই তো। তো এই কবি পরিচিতি থেকে মূলত আমরা সৈয়দ শামসুল হকের জন্ম পাবো, এবং তিনি পেশা হিসাবে কি গ্রহণ করছেন এটা পাবো,
বাবা মার নাম একটু দেখে রাখলাম আমরা, সমস্যা নেই। এবং এরপরে তার নাটক পাবো, মূলত 3-4টা প্রশ্ন আমরা লেখক পরিস্থিতি থেকে পাবো গুরুত্বপূর্ণ, যেগুলো নুরুল দিনের সারা জীবন এবং হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, এই দুইটা নাটক, এই দুইটা নাটকই মূলত তার গুরুত্বপূর্ণ নাটক। এই দুটো নাটক থেকে প্রশ্ন আসে। এবং সর্বশেষ 27 সেপ্টেম্বর 2016 সাল, 27 সেপ্টেম্বর 2016 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই হলো তার সংক্ষিপ্ত জীবনী। ও আরেকটা প্রশ্ন আসে শিশুদের জন্য রচিত, অর্থাৎ তার শিশুতোষ গ্রন্থ। শিশুতোষ গ্রন্থগুলো মূলত নাম একটা থাকবে, সীমান্ত সিংহাসন তোমাদের বইয়ে একটাই দেওয়া আছে, এছাড়া আরো কিছু রয়েছে, আলো বড় হওয়া, অনুষ্ঠানের বন্ধু, ইত্যাদি ইত্যাদি, এরকম বেশ কিছু তার রচনা রয়েছে। তো লেখক পরিস্থিতি থেকে মূলত আমরা এই কথা যদি করি তাহলে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, এখন মূলত আমার পরিচয় সৈয়দ শামসুল হকের, এটা একটি কবিতা, দেশপ্রেমমূলক কবিতা। আর আমার পরিচয় কবিতার মধ্য দিয়ে এখানে আমার পরিচয় বলতে আমাদের দেশের পরিচয়, বাংলাদেশের পরিচয়, বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য, ইতিহাস, কৃষ্টি, কালচারের পরিচয় তুলে ধরেছে। ঠিক আছে? এবং বাংলাদেশের যে আজকের এই বাংলাদেশ, একদম প্রাচীন আমল থেকে আজকে পর্যন্ত এই বাংলাদেশের বিভিন্ন ইতিহাস, ঐতিহ্যের বিষয় বর্ণনা করেছেন আমার পরিচয়ের মধ্যে। অর্থাৎ যখন আমরা কারো কোনো পরিচয় দিতে যাই, তাহলে তার বাবার নাম, মার নাম, জন্ম, তার নিজের নাম, তার বাড়ি কোথায়, এই বিষয়গুলো কিন্তু আলোচনা করি। তো আমার পরিচয় দিতে গিয়ে লেখকও কিন্তু বাংলাদেশের বিভিন্ন ইতিহাস, একদম প্রাচীন আমল থেকে বর্তমান পর্যন্ত যে ইতিহাস ঐতিহ্যের বিষয় রয়েছে, প্রমাণ সাপেক্ষে তিনি পরিচয় দিয়েছেন, পরিচয় তুলে ধরেছেন। অর্থাৎ আমার পরিচয়ের মধ্য দিয়ে লেখক তার দেশের পরিচয়, অর্থাৎ আমাদের বাংলাদেশের পরিচয় তুলে ধরেছেন। ঠিক আছে, মূলত এটাই। তো এখান থেকে বেশ কিছু নতুন নতুন শব্দ আমরা পাবো, বেশ কিছু নতুন নতুন শব্দ পাবো। এর মধ্যে উল্লেখযোগ্য হিসাবে যেগুলো আমরা আলোচনা করলে সুবিধা হবে, সেগুলো নিয়ে তোমাদের কাছে যদি বই থাকে সেগুলো একটু দাগিয়েও নিতে পারো, কারণ এগুলো থেকে সৃজনশীলের কতেও প্রশ্ন আসে, অনেক সময় খতেও প্রশ্ন আসে। ক এবং খ উভয় জায়গায় প্রশ্ন আসতে পারে এই শব্দের অর্থ থেকে, কারণ এই ধরনের শব্দার্থগুলো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, কবিতা পড়লে আমরা তখন আরো বিস্তারিত জানতে পারবো। মূলত শব্দার্থ অর্থগুলো যদি আমরা দেখি তাহলে কবিতা পড়ার সময় সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটি প্রথম শব্দ যেটা রয়েছে আলপথ। আলপথ মানে জমির সীমানার পথ, যেটা আমরা আয় বলি, ক্ষেতের আয়, জমি চারিদিকে বন্ধনী দিয়ে যে সীমানাটা দেওয়া হয় সেটাকে বোঝায়, দরকার নাই এটা আমাদের। এখানে একটা শব্দ পাবো চর্যাপদ। চর্যাপদ শব্দটি পাবো, এটা মূলত প্রাচীন যুগের একটি সাহিত্য, প্রাচীন আমলের বা প্রাচীন যুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন এটি হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদটি নেপালের সেই রাজদরবার থেকে বা গোয়ালঘর থেকে আমরা যেটাকে বলে থাকি সেখান থেকে পাওয়া যায়। এবং এই চর্যাপদের আবিষ্কারক হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, যিনি সে নেপাল থেকে এই গ্রন্থটি সংগ্রহ করেছেন। এবং এটা হচ্ছে সম্পূর্ণ বাংলা ভাষায় লিখিত একটি গ্রন্থ। ঠিক আছে, চর্যাপদের ভাষা হচ্ছে বাঙালি, এটাও আমরা জানি। তো এটা আমাদের বলেছে, দেখো 6 শতক থেকে 1100 শতকের মধ্যে এই পদগুলোর রচনা হয়েছে, অর্থাৎ প্রাচীন আমলের এই ঘটনা। এখানে প্রায় 46.5টি পদ আমরা পেয়েছি, মোট 50টি পদ ছিল, এর মধ্যে 46.5টি পদ পাওয়া গেছে, 2.5টি পদ হচ্ছে হারিয়ে গেছে, ওগুলো খুঁজে পাওয়া যায়নি। এবং এখানে প্রায় 24 জন লেখকের পদ রয়েছে, অর্থাৎ 24 জন পদকর্তা রয়েছে। এর মধ্যে লুইপা, কুকুরিপা, তারপরে ভুসুকুপা, হ্যাঁ, এইরকম রয়েছে। এর মধ্যে অধিকাংশই হচ্ছে বাঙালি কবি, অধিকাংশই 24 জনের মধ্যে অধিকাংশই হচ্ছে বাঙালি কবি। ঠিক আছে, তো এই চর্যাপদ দ্বারা প্রাচীন ঐতিহ্যের কথা মূলত আমরা স্মরণ করতে পারি, এবং প্রাচীন ঐতিহ্য এবং সেখানকার প্রাচীন আমলের মানুষ এবং গ্রামীণ জীবনের চিত্র অত্যন্ত নিখুঁত ভাবে বর্ণনা করা হয়েছে যে চর্যাপদের মধ্যে। আর এই আমার পরিচয় কবিতায় এটা নিয়ে আসা হয়েছে, সেই গ্রামীণ বাঙালি জনগণের সেই চিত্র উপস্থাপন করেছেন লেখক কিন্তু আমার পরিচয় কবিতার মধ্যে দিয়ে। এইটুকু।
এরপরে সওদাগরের ডিঙ্গার বহর। আচ্ছা, চর্যাপদ কি বোঝা গেল? বলো, কথা বলো। হ্যাঁ, জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ওকে। এরপর রয়েছে সওদাগরের ডিঙ্গার বহর। সওদাগরের ডিঙ্গা, তো সওদাগর বলতে এখানে সেই বেহুলা লক্ষিন্দার দেখেছো তোমরা? বেহুলা লক্ষিন্দার নাম শুনেছো? নাম শুনেছি স্যার। ইয়েস স্যার, দেখেওছি। আচ্ছা আচ্ছা, বেহুলা লক্ষিন্দার হচ্ছে সেই তোমার মনস্যা মঙ্গল কাব্য, মধ্যযুগে রচিত, প্রাচীন যুগ শেষ, এবার মধ্যযুগে রচিত একটি কাব্য, মনস্যা মঙ্গল কাব্য। দেবী মনসাকে, পদ্মাবতীকে বা পদ্মাকে পূজা অর্চনার জন্য বা পদ্মাবতীর গুণ কীর্তন গেয়ে মূলত স্বপ্নদ্রষ্ট হয়ে লেখক এই গ্রন্থটি আবিষ্কার করলেন, লিখলেন। এটা হচ্ছে সাপের দেবতা পদ্মা, অর্থাৎ মনসা, মনসা দেবী। এই মনসা দেবী সওদাগরকে চাঁদ সওদাগর যাতে মনসা দেবীকে পূজা দেয়, এই জন্য তাকে বলা হয়, বলে। কিন্তু সে ছিল শিবের ভক্ত। হ্যাঁ, শিবের ভক্ত। সে কিন্তু এই দেবী মনসাকে পূজা দিতে চায়নি। আর এই জন্য ওই দেবী মনসা তার একে একে 7 পুত্রকে দংশন করে মেরে ফেলেছে। সর্বশেষ বেঁচে ছিল একটি সন্তান, সেটি হচ্ছে এই যে লক্ষিন্দর। হ্যাঁ, এই লক্ষিন্দরকেও কিন্তু বাসর ঘরে, বেহুলার সাথে যখন বিয়ে হয়, এই বাসর ঘরে তাকেও দংশন করে মেরে ফেলে। আমরা এই ঘটনাগুলো সকলে জানি। তো এই চাঁদ সওদাগরের ডিঙ্গার বহর নিয়ে আসা হয়েছে। চাঁদ সওদাগর তার 7 সন্তানকে নিয়ে তোমার সমুদ্র নদী পথে নৌকা, বড় নৌকায় ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছিল। হ্যাঁ, তো এখানে বাঙালি বা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের যে ইতিহাস বা ঐতিহ্য, মূলত এই বিষয়ের চিত্রটি এখানে তুলে ধরেছে। ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য বোঝাতেই মূলত এই লোককাহিনীর আশ্রয় নিয়েছেন, আমরা দেখেছি। তো এটাও কিন্তু ডিঙ্গার বহর, সওদাগরের ডিঙ্গার বহর কি ব্যাখ্যা করো, এভাবে কিন্তু খ নম্বর প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এইটা গেল একটি। আরেকটা আছে, ক নম্বর প্রশ্ন আসে যে কৈবর্ত বিদ্রোহ কি, এটা একটা প্রশ্ন আসে। ঠিক আছে, তো একাদশ শতক থেকে আনুমানিক মানে 1070 থেকে 1077, এই যে এই সময়টার বিরুদ্ধে, মহিপালের বিরুদ্ধে যে ছোট ছোট রাজা ছিল, রাজা মহিপালের বিরুদ্ধে ছোট ছোট যে রাজা ছিল, তাদের মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয়, মারামারি সৃষ্টি হয় এবং বিদ্রোহের সৃষ্টি হয়। মূলত সেই বিদ্রোহটাই হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। এই যে বলা যায় অনন্ত সামন্ত চক্র, মানে ছোট ছোট রাজ্যের বা ছোট ছোট রাজা মিলিত হয়ে যে বিদ্রোহ হয়, সেটাই মূলত ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নাম পরিচিত। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আমাদের ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে খ্যাত এই বিষয়। আর এই বিদ্রোহের নেতা ছিলেন কৈবর্ত সম্প্রদায়ের লোক, অর্থাৎ কৈবর্ত সম্প্রদায়ের লোকের নেতা বলেই কিন্তু এই বিদ্রোহের নাম কৈবর্ত বিদ্রোহ দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা একটা গেল। এরপরে আমরা পাল যুগের কথা তো সবাই শুনেছি। পাল যুগ, সেন আমল, পাঠান, তারপরে মুঘল, আস্তে আস্তে ইংরেজি, তারপরে হচ্ছে পাকিস্তান, তারপরে বাঙালি, যে আস্তে আস্তে আসতেছে। তো পাল যুগেরাই মূলত গোপালী হচ্ছে পালদের মধ্যে শ্রেষ্ঠ রাজা এবং প্রথম রাজা। তিনি এই 750 খ্রিস্টাব্দে পাল সমাজের বা পাল যুগের সূচনা করলেন। এটিও মূলত বাঙালির একটি ইতিহাস ঐতিহ্যের বিষয়, এটাও তুলে ধরবে। অর্থাৎ আমার পরিচয় পুরো কবিতার মধ্য দিয়ে বাংলাদেশের সেই অতীত থেকে বর্তমান পর্যন্ত সব কিছুকেই উপস্থাপন করেছেন কবিতার মধ্যে। ঠিক আছে, এখানে বিভিন্ন ইয়ে দিয়েছেন, যেমন পাহাড়পুরের বৌদ্ধ বিহার, হ্যাঁ, নিদর্শন, প্রাকৃতিক নিদর্শন যেগুলোকে আমরা বলে থাকি। তারপরে হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধ বিহার, এটা তো নওগাঁ জেলার বদলগাছি, আমরা সবাই জানি। হ্যাঁ, পাহাড়পুরে আমরা তো গেছি, অসংখ্যবার গেছি। এটা 1879 সালে, এই যে 1879 সালে স্যার ক্যানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন মূলত। আর এই পাহাড়পুরের বৌদ্ধ বিহারটা ছিল সেই সময় তার বৌদ্ধদের উপাসনালয়, স্কুল বৌদ্ধদের। হ্যাঁ, যদিও এখানে এখন একদম ইয়ে পড়ে আছে, প্রত্নতত্ত্ব নিজস্ব বোঝানোর জন্যই মূলত এই শব্দটি ব্যবহার করেছেন। অর্থাৎ ওখানে
একটি দর্শনীয় স্থান হিসাবে কিন্তু পরিচিত বাংলাদেশ, এটা বলা যায়। তারপরে আমরা পাহাড়পুরে বিহার পেয়েছি, সম্পুর বিহারও একে বলা হয়, এটা তো আমরা জানি। তারপরে বরেন্দ্রের সোনা মসজিদ, সেই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ অবস্থিত, হ্যাঁ, বর্ডারের ধার একদম সেখানে, সেই বরেন্দ্র সোনা মসজিদের কথা এখানে বলা হয়েছে। আবার বাংলাদেশের মধ্যে যেটা সেটা মূলত ছোট সোনা মসজিদ, নামই এটা ছোট সোনা মসজিদ। আর ভারতের মধ্যে যেটা রয়েছে সেটাকে বলা হয় বড় সোনা মসজিদ, ওটা হচ্ছে সোনা মসজিদ। আর বাংলাদেশের মধ্যে সেটা হচ্ছে ছোট সোনা মসজিদ, এটা মনে রাখবা। এটা মূলত হোসেন শাহের রাজত্ব আমলেই এটা নির্মাণ করা হয়েছে, হোসেন শাহের আমলে এটা করা হয়েছে। এটা গেল একটি। আবার দেওল তো দেবালয়, এটা আমরা জানি। এখানে 12 ভূঁইয়াদের কথা বলা হয়েছে, সার্বভৌম 12 ভূঁইয়া। তোমরা 12 ভূঁইয়াদের নাম শুনেছো অবশ্যই, বিসিএস এ তোমরা পড়েছো। যে মূলত বাংলার পাঠান কররানী বংশের রাজত্ব দুর্বল হয়ে পড়লে তখন খুলনা, সাতক্ষীরা, সোনারগাঁও, ময়মনসিংহ, সিলেটে স্বাধীন জমিদারদের উত্থান ঘটে। হ্যাঁ, পাঠানদের বিলুপ্তির পরে এই এদের তোমার মনে করো কররানী বংশের বিলুপ্তির পরে পাঠানদের হচ্ছে আমল আসে আর কি। হ্যাঁ, তো 1575 সালে মুঘল সম্রাট আকবর যখন বাংলা জয় করলেন, তখন স্বাধীন বাংলাদেশের যে জনগণের মধ্যে ঈশা খাঁ, তার পুত্র মুসা খাঁ, এরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এই মুঘল শক্তিকে পরাজিত করার চেষ্টা করলেন। অর্থাৎ ঈশা খাঁ এবং তার পুত্র মুসা খাঁ, 12 ভূঁইয়াদের প্রধান ভূঁইয়া ছিল ঈশা খাঁ এবং তার পুত্র মুসা খাঁ। তারপরে তেমন কোনো ইতিহাসের বর্ণনা নেই। তো এরা মূলত এই যে পাঠানদের কাছ থেকে যখন আকবর খান রাজত্ব দখল করেন, বাংলা দখল করলেন, তখন তাকে কিন্তু পরাজিত করার জন্য বা বিতাড়িত করার জন্য এই 12 ভূঁইয়ারা খুব জোরালো আন্দোলন চালিয়েছিল। অবশ্য পারে নাই, এইটা একটা বিষয়। তারপরে মূলত এখানে রয়েছে মহুয়ার পালা, কমলার দিঘি, মহুয়ার পালা, অর্থাৎ ময়মনসিংহ গীতিকার যে পালাগুলো রয়েছে, ডক্টর দীনেশ চন্দ্র সেন এই ময়মনসিংহ গীতিকাগুলো সংগ্রহ করেছেন এবং এগুলো সংরক্ষণের কাজও করেছেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। তো এই মহুয়ার পালা, ময়মনসিংহ গীতিকা, মহুয়ার পালা, লাইলি মজনু, পদ্মাবতী, এগুলো মূলত সেই ময়মনসিংহ গীতিকারই অংশ আমরা বলতে পারি, প্রাচীন ঐতিহ্য। তো এইটা একটা গেল। তিতুমির তো আমরা নাম শুনেছি, 24 পরগনা জেলায় হিন্দু জমিদারদের বিরুদ্ধে দীর্ঘদিন তিনি সংগ্রাম করেছেন। হ্যাঁ, তারপরে তার পুত্র ছিল মীর নিসার আলী, সরি, তার পুত্রের নাম হচ্ছে দুদু মিয়া ছিল, যার বাঁশের কেল্লা আমরা জানি। তো এই তিতুমিরের নাম, আসল নাম এটা একটা রয়েছে মীর নিসার আলী ওরফে তিতুমির, এরকম। এটা কিন্তু একটা প্রশ্ন আছে কতে। হ্যাঁ, এটা একটা হাজী শরীয়তুল্লাহর নাম তো আমরা জানি, এগুলো পড়ার আর কিছুই নাই। হাজী শরীয়তুল্লাহ, হাজী মোহাম্মদ মহসিন, এর নাম তো জানাই আছে। ক্ষুদিরাম, প্রীতিলতা বোস, সোয়েন, হ্যাঁ, এদের নামও আমরা জানি। এরা ব্রিটিশদের বিদ্রোহ করেছেন, ব্রিটিশদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য। আর এদের বিনিময়ে কিন্তু আজকে এই বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের মানুষ হিসাবে আমরা বসবাস করছি। এই বিষয়গুলো তিনি মূলত তুলে ধরেছেন। তারপরে এখানে আরো রয়েছে এই যে সূর্য সেন, এটা তো বললাম আমরা। তারপরে জয়নুল আবেদিনের কথা এখানে উপস্থাপন করেছেন, যে কিশোরগঞ্জের কেন্দুয়া থানায় যিনি জন্মগ্রহণ করেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন আমরা বলে থাকি। ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন পটভূমিতে তিনি এই যে বিভিন্ন প্লট নির্মাণ করেছেন, ছবি নির্মাণ করেছেন, যেগুলোর যে বাংলাদেশের শিল্পকলা আন্দোলনকে আরো জোরদার করেছে আমরা বলতে পারি। অবন ঠাকুর রয়েছে, অবনীনাথ ঠাকুর, যার নাম মূলতই রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর এটা। এরপর রাষ্ট্রভাষা বাংলা, লাল যে রাজপথ, বাংলাকে নিয়ে আসার জন্য অথবা বাংলাকে স্বাধীন করার জন্য বা বাংলা ভাষাকে রক্ষার জন্য হাজার বা লাখো মানুষ নিজেদের রক্তে রাজপথ রঞ্জিত করেছেন, সেই বিষয়টা মূলত এখানে তুলে ধরবে। এবং সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার অনুপ্রেরণায় বা যার প্রচেষ্টায়, যার বলিষ্ঠ নেতৃত্বে, সুদূর প্রসারী চিন্তা ভাবনায় আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে জায়গা দখল করে নিয়েছেন, সেই মহান ব্যক্তিত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাও এখানে বলা রয়েছে।
এবং তার যে স্লোগানটি জয় বাংলা, মুক্তিযুদ্ধের সময় জনগণকে উদ্বুদ্ধ করেছে এই স্লোগানগুলো। হ্যাঁ, এই হলো এই স্লোগানের মাধ্যমে বাঙালিরা ঐক্য হতে পেরেছিল, ঐক্যবদ্ধ বা সংগঠিত হতে পেরেছিল, যার ফলে আজকে কিন্তু দেশটা স্বাধীন। মূলত এই বিষয়গুলো আমরা এই কবিতার মধ্য দিয়ে দেখতে পাবো। ঠিক আছে, অনেকগুলো নিয়ে বলে ফেললাম কথা। আর কিছু আছে বলো? আর নেই। এই শব্দার্থগুলো তোমরা অবশ্যই দেখবে, কারণ এই শব্দার্থগুলো যদি জানো তাহলে ইতিহাসের অনেক বিষয় সম্পর্কে জানা যাবে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবা। কারণ এইগুলো হচ্ছে সাধারণ জ্ঞান হিসেবেও কিন্তু কাজে দেয় অনেক সময়। হ্যাঁ, এটা একটা জানবা। আর পাঠ পরিস্থিতিতে আমরা দেখবো যে কিশোর কবিতা সমগ্র থেকে আমার পরিচয় কবিতাটি নেওয়া হয়েছে, কিশোর কবিতা সমগ্র থেকে। এটা একটা প্রশ্ন উৎস কোথা থেকে নেওয়া হয়, আমার পরিচয় কবিতাটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, এটা একটা প্রশ্ন হয়, মনে রাখবা। ঠিক আছে, এইটা গেল। মূলত আমার পরিচয় কবিতার মধ্য দিয়ে কবি বাংলাদেশের পরিচয় তুলে ধরেছেন, বাংলাদেশের মানুষের পরিচয় তুলে ধরেছেন, এবং বাংলাদেশের যে ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার রয়েছে সেই পরিচয় তুলে ধরেছেন। এই হলো মূলত আমার পরিচয় কবিতা। ওকে, তো এইটা গেল। আর আমরা আজকে কবিতা নিয়ে যদি একটু কথা বলি, তোমরা একদিনই অনেক বেশি হয়ে যাবে। লেখক পরিচিতি থেকে 3-4টা পেলাম, আর শব্দার্থগুলো ভালো করে করো, দেখবা যে তোমরা কবিতা নিয়ে তোমাদের অনেক সুন্দর হবে, মানে বুঝতে পারবা আর কি। হ্যাঁ, আর শব্দার্থগুলো বুঝতে না পারলে গেল। এই হলো অবস্থা। তারপর বলো কি অবস্থা পড়াশোনার? হবে এগুলো? হবে? নাফিসা কই? জি স্যার, হ্যাঁ, হবে স্যার। আমার পিরিয়ডে আমার সময় কে ক্লাস নিয়েছে? সিরাজ স্যার। স্যার নিয়েছে। তাহলে এই 4টার সময় এসে ক্লাস করার এনার্জি থাকে সারাদিন শেষে? বলো। তো যাই হোক, এই সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি আমরা পড়লাম। তোমরা কবিতাটি একটু পড়িও বাসায়, আর বিশেষ করে শব্দের অর্থগুলো দিয়ে একটু মনোযোগ দিয়ে। তাহলে আমরা আগামী দিন কবিতা পড়ে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।